আমরা ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিওর অঙ্ক করছি। এর আগের দিন পুরো ব্যাপারটাতে যা যা আলোচ্য বিষয় ছিল আলোচনা হয়েছে। একটা সমস্যার সমাধানও করা হয়েছে। আজ আমরা আবার নতুন করে বেশ কিছু সমস্যার সমাধান করব। যেমন ধর, আজকে প্রথম অঙ্কটা যদি আমরা এটা ধরি, দিক অনুপাত সমূহ নির্ণয় করে প্রমাণ করো যে P of 3 to 4, Q of -1 -2 1 এবং R of 5 8 7 বিন্দু তিনটি সমরেখ। দিক অনুপাত তার মানে কি করতে হবে না, ডিরেকশন রেশিও বের করতে হবে, তাই তো? ডিরেকশন রেশিও বের করে তারপরে বলতে হবে যে এই তিনটি বিন্দু সমরেখ আছে। আচ্ছা, এই ডিরেকশন রেশিওর জন্য আমরা কি করেছিলাম ভালো করে দেখো। ডিরেকশন রেশিও সমান হচ্ছে তাহলে x2 - x1, y2 - y1, z2 - z1 এরকম করা হয়েছিল, মনে করে দেখ। ডিরেকশন অর্থাৎ যদি দুটো বিন্দু, যে কোনো দুটো বিন্দুকে যদি আমরা সরলরেখা দিয়ে যোগ করি, তাহলে যে সরলরেখা পাওয়া যায় তার ডিরেকশন রেশিও যদি আমরা বের করতে চাই, এবং অবশ্যই সেই বিন্দু দুটোর স্থানাঙ্ক দেওয়া থাকলে, এখান থেকে কিন্তু দেওয়া আছে, দেখ পি কিউ আর তিনটে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা যদি প্রথমে পি কিউ এর ডিরেকশন রেশিও দেখি, তাহলে দুটো বিন্দু তার স্থানাঙ্ক আছে, সেক্ষেত্রে x2 - x1, y2 - y1, z2 - z1 এই নিয়মে ওটাকে বের করা হয়, তাই তো? তাহলে প্রদত্ত বিন্দু তিনটি হলো P of 2 3 4, Q of -1 -2 1 এবং R of 5 8 7। দেখ ভালো করে, 5 8 7। তাহলে আমরা যদি প্রথম দুটো বিন্দু নিই, অর্থাৎ পি কিউ নিই, তাহলে পি কিউ এর ডিরেকশন পেয়েছে, ঠিক আছে? তাহলে এখন পি কিউ এর দিক অনুপাত, তাই তো? ডিরেকশন রেশিও কি লিখলাম? পি কিউ এর দিক অনুপাত কি হবে? ইকুয়ালস টু এই যে x2 - x1, তাহলে পি কিউ যদি নিই, তাহলে কিউটা হবে x2, কিউর পার্টটা 2 আর পি এর পার্টটা 1, তাই তো? কত আছে দেখ, -1 - x2 - x1, y2 - y1, z2 - z1। দেখ ভালো করে, পি কিউ এর মধ্যে নিচ্ছি আমরা, তাহলে কিউ এর পার্টটা, যেহেতু আমরা পি কিউ লিখেছি, তাহলে কিউ এর পার্টটা x2 y2 z2 হবে, আর পি এর পার্টটা x1 y1 z1। তাহলে এখানে এই যে এই জায়গাটা লক্ষ্য কর, এটা তাহলে x2 - x1, y2 - y1, z2, তাহলে এরকম দাঁড়াচ্ছে, ইকুয়ালস টু তাহলে -3 -5 -3 লেখা যায়। তাহলে পি কিউ এর যদি আমরা ডিরেকশন রেশিও দেখি, তাহলে দাঁড়াচ্ছে এটা। এরপরে যদি আমরা পি আর এর ডিরেকশন রেশিও যদি দেখি, তাহলে পি এবং আর, তাহলে আর এর পার্টটা x2 y2 z2, পি এর পার্টটা, তাই তো? আর এর পার্টটা x2 y2 z2, আর পি এর পার্টটা x1 y1 z1। তার মানে x2, তার মানে 5
-2, 8 - 3, 7 - 4 ইকুয়ালস টু কত? 3, 5, 3। লক্ষ্য কর কি করা হলো, x2 - x1, y2 - y1, z2 - z1, তাই তো? এবার যদি আমরা একে a1/a2, b1/b2, c1/c2 ফর্মে লিখি, এই যে দেখ, a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু c1/c2। এখানে a1 মানে হচ্ছে -3, b1 মানে হচ্ছে, তাই তো, আমি এখানে লিখে দিচ্ছি, a1 মানে হচ্ছে -3, b1 মানে হচ্ছে -5, c1 ইকুয়ালস টু -3, a2 ইকুয়ালস টু 3, b2 ইকুয়ালস টু 5, আর c2 ইকুয়ালস টু কত? 3, তাই না? দেখ, যদি আমরা ওই ফর্মে লিখি, অর্থাৎ a1 তাহলে অতএব a1/a2 equals to b1/b2 equals to c1/c2. This implies কত? 3/3, 5/5, 3/3, তার মানে -1, -1, -1। তাহলে এই লাইনটা না লিখলেও হবে, তার মানে এটা বা লিখতেও পারিস, অসুবিধা নেই, -1, -1, -1। তার মানে কি দেখা যাচ্ছে? যে PQ এবং PR এর দিক অনুপাত পরস্পর সমানুপাতিক, তাই না? তাহলে অতএব PQ ও PR এর দিক অনুপাত পরস্পর সমানুপাতিক। যদি তাই হয়, সমানুপাতিক, যদি তাই হয়, দেখ, পরস্পর যদি সমানুপাতি হয়, তাহলে PQR বিন্দু তিনটি সমরেখ হবে। অতএব PQR বিন্দু তিনটি কি লিখলাম? অতএব PQR বিন্দু তিনটি সমরেখ, কারণ সরলরেখা দুটির সাধারণ বিন্দু হচ্ছে P, কারণ দুটো সরলরেখাই P বিন্দু দিয়ে গিয়েছে, ঠিক আছে? এরপর দেখ, দেখাও যে -1, 0, -2 এবং 1, 3, -1 বিন্দু দুটির সংযোজক সরলরেখা, বিন্দু দুটির সংযোজক সরলরেখা
কি বলছে 9 on 6 minus 6, 9 on minus 6 এবং 7 to minus 5 বিন্দু দুটির সংযোজক সরলরেখার উপর লম্ব। বিন্দু দুটির সংযোজক সরল রেখার উপর লম্ব। কি বলেছে দেখ, আচ্ছা আমরা আগে দুটো বিন্দু চারটেকে আলাদা করে ধরি নি। ধরি a of -1 0 -2 এবং b of 1 3 -1। হ্যাঁ, হলো প্রথম দুটি বিন্দু। এছাড়া দ্বিতীয় বিন্দু দুটি হলো C of 9 on -6 এবং D of 7 to -5। তার মানে দেখ, আমরা যদি একটা রাফ ওয়ার্ক করি তাহলে এটা A, এটা B, তাই তো, এটা C, এটা D, তাই তো। তার মানে A হচ্ছে -1 0 -2, B হচ্ছে 1 3 -1, C হচ্ছে 9 on -6, D হচ্ছে 7 to -5। তাহলে এই এই AB সরলরেখা আর CD সরলরেখা কি বিন্দু দুটি দেখ সরলরেখার উপর লম্ব হবে, অর্থাৎ A এর উপর লম্ব হবে। তার মানে আমরা যদি প্রথম লাইনের AB এর ডিরেকশন রেশিও বের করি এবং CD এর ডিরেকশন রেশিও বের করি, তাহলে লম্ব হলে কি হয়? লম্ব হলে দুটো বাহুর দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি হয়। তাহলে সেক্ষেত্রে কি হয়? A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 = 0 হয়ে যায়। তাহলে cos θ সমান এটা সমান 0 হয়ে যায়। তার মানে আমাদেরকে A1 A2 B1 B2 C1 C2 বের করতে হবে, তাহলে এটা 0 করতে হবে, তাই তো। আমাদের দেখাতে হবে যে এটা সমান 0 হবে। এবার তাহলে AB এর দিক অনুপাত, দেখ ভালো করে, অর্থাৎ ডিরেকশন রেশিও AB এর দিক অনুপাত কি হবে? A1 A2 A1 B1 এবং C1 বের করতে হবে, তাই তো। তার মানে হচ্ছে এখান থেকে যেহেতু দুটো বিন্দু দেখ, A1 = হচ্ছে x2 - x1, B1 = হচ্ছে y2 - y1, C1 = হচ্ছে z2 - z1 সমান, তাহলে x2 - x1, তাহলে এ আমরা কি লিখেছি? AB লিখেছি, তাহলে B এর পার্টটা 2 হবে, A এর পার্টটা 1 হবে। তার মানে কত আসছে দেখ, 1 + 1, তাই তো। দেখ x2 - x1, y2 - y1, z2 - z1 = কত? তাহলে 2 3 1। দেখ ভালো করে, 2 3 1 আসছে। আবার CD এর দিক অনুপাত কত হবে? CD এর ক্ষেত্রে আসবে CD, তাহলে আমরা আবার যদি দেখি, দেখ তার মানে হচ্ছে A2 সমান হচ্ছে CD লিখেছি তো আমরা, তার মানে D একটা 2 হবে 7, x2 - x1, y2 - y1, z2 - z1,
তাই তো? তাহলে এবার 7 মাইনাস 9, 7 মাইনাস 9, 2 মাইনাস 1, মাইনাস 5 প্লাস 6, 7 মাইনাস 9 মানে মাইনাস 2, তার মানে 1 1। অতএব এ বি ও সি ডি, অতএব এ বি সরল রেখা, এ বি সরল রেখা সিডি এর উপর লম্ব হবে যদি a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0 হয়। তাহলে অতএব a1 a2 প্লাস b1 প্লাস b2 প্লাস c1 c2, তাই তো, ইকুয়াল টু a1 কত পেয়েছি আমরা? a1 মানে হচ্ছে a b এটা, তার মানে 2, তার মানে 2 ইন্টু a1 a2, এই জায়গাটা লক্ষ্য কর, এই যে এটা আর এটা, ভালো করে দেখ। তাই তো? তার মানে দেখ, আমরা যদি লিখি a1 পেয়েছি হচ্ছে 2, b1 পেয়েছি 3, c1 পেয়েছি 1, a2 পেয়েছি হচ্ছে -2, a1 পেয়েছি 1 আর c2 পেয়েছি হচ্ছে 1। তার মানে হচ্ছে a1 a2, a2 মানে হচ্ছে -2 প্লাস b1 b2 3 ইন্টু b2 মানে 1 প্লাস c1 c2 1 ইন্টু 1, তাহলে কত হচ্ছে? -4 প্লাস 3 প্লাস 1, -4 প্লাস 4 ইকুয়াল টু 0। অতএব a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0। অতএব এ বি সরল রেখা কি হবে? সিডি এর উপর লম্ব। প্রুফ। এই যে বাম দিকের দেখ, ডান দিকের যে রাপোর্ট গুলো আমি দেখাচ্ছি, এই রাপোর্ট গুলো কিন্তু তোরা মাথাতেও করতে পারিস, কিন্তু করার সময় খুব সাবধান। তো প্রথম এইরকম করে একটু রাপোর্ট করে নিস, করে নিলে পুরো ব্যাপারগুলো সরগড় হয়ে যাবে। সরগড় হওয়ার পরে তুই মাথাতে করিস, কারণ পরীক্ষার হলে যে চাপ থাকবে সেই চাপে কিন্তু এই জায়গাটা ভুল হয়ে যাবে। একবার যদি ভুল হয়, এই অঙ্কগুলো রিচেক করে বের করে রেজাল্ট আনা কিন্তু একটু মুশকিল আছে। ফলে একটু এই যে a1 a2 x2 x2 y2 x1 y1 এগুলো কিন্তু একটু খেয়াল রাখবি, মানে সাবধানে করবি আর এই কিছু না। সাবধান থাকলে কোনো অসুবিধা নেই। অঙ্ক তো আর কঠিন নয়, যেগুলো অঙ্ক আছে দেখ মোটেও কঠিন নয়, কয়েকটা রিলেশনের উপর ভিত্তি করে অঙ্কগুলো হয়ে যাচ্ছে, কিন্তু একটু সাবধানে এগোবি যাতে ভুলগুলো না হয়। কারণ পরীক্ষার হলে ভুল কারেকশন কিন্তু খুব কঠিন, একটা ভুলে আরো 2-5টা অঙ্ক ভুল হয়ে যাবে। তো প্র্যাকটিসের সময় সেগুলো একটু খেয়াল রাখবি। এরপরে 3 নম্বর, কি বলছে দেখ, 1 1 3, যদি আমরা এই অঙ্কটা ধরি 3 এবং 3 2 1, 3 2 1 বিন্দু দুটির সংযোজক সরল রেখা, বিন্দু দুটির সংযোজক সরল রেখা কি বলছে না, এক্স অক্ষের সঙ্গে
যে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। এক্স অক্ষের ধনাত্মক দিকে এক্স অক্ষের সঙ্গে যে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। এক্ষেত্রে কিন্তু ধনাত্মক বলেনি, ফলে সেক্ষেত্রে ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে। তা সেটা থিটার মানটা কত আসছে, অর্থাৎ কস থিটা, আমরা কস থিটা যেটা পেয়েছিলাম সেই কস থিটার মান কত আসছে তার উপরে নির্ভর করছে যে থিটার মানটা নেগেটিভ হবে না পজিটিভ হবে, তাই তো? তবে কস থিটা যেহেতু, তাহলে কস থিটা আচ্ছা দেখা যাক। তা যদি ধর আমরা এটাকে এইভাবে ভাবি, এটা এ অন অন 3, এটা বি 3 2 1, তাই না? এবার এ এক্স অক্ষের সঙ্গে কিরকম কোণ তৈরি করবে, আমাদের কাজ হতো সেটা। তাহলে প্রথমে আগে ধরে নিই, অবশ্যই বিন্দু দুটো ধরি। প্রদত্ত বিন্দু দুটি হলো এ অফ অন অন 3 এবং বি অফ 3 2 1, ঠিক আছে? 3 2 1। তাহলে আমাদের যদি কস থিটা থেকে থিটা বের করতে হয়, তাহলে আমাদেরকে ডিরেকশন কোসাইন বের করতে হবে, তাই তো? তাহলে অতএব এ বি এর দিক কোসাইন, তাই না? তাহলে কি হবে, x2 মাইনাস x1, তাই তো? x2 মাইনাস x1, তার মানে এটা 2 এটা 1, তার মানে 3 মাইনাস 1 বাই রুট ওভার x2 মাইনাস x1 3 1, মানে তার মানে 2 স্কয়ার প্লাস y2 মাইনাস y1 2 মাইনাস 1, তার মানে 1 স্কয়ার প্লাস z2 মাইনাস z1, তার মানে 1 মাইনাস 3, তার মানে 2 স্কয়ার, তাই তো? জাস্ট এর আগে অঙ্কগুলোতে যেভাবে করলাম আমরা, x2 মাইনাস x1 বাই রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার প্লাস z2 মাইনাস z1 তার হোল স্কয়ার, তাই তো? দ্বিতীয় কত, y2 মাইনাস y1 বাই এটাই আসবে, মানে 2 স্কয়ার 1 স্কয়ার 2 স্কয়ার, তাই তো? z মাইনাস z2 মাইনাস z1, তাহলে 1 মাইনাস 3, তাহলে রুট ওভার 2 স্কয়ার 1 স্কয়ার 2 স্কয়ার। দেখ ভালো করে, এরকমই কিছু একটা আসছে। তার মানে রেজাল্ট কত, 2 বাই নিচে আসলো 9 1 বাই রুট 9 মাইনাস 2 বাই রুট 9, তার মানে ইকুয়ালস টু 2 বাই 3 1 বাই 3 মাইনাস 2 বাই 3। তাহলে দেখা যাচ্ছে এ বি এর ডিরেকশন কোসাইন হচ্ছে এটা, তাই তো? তাহলে অতএব এখান থেকে আমরা লিখতে পারি, অতএব cos theta equals to mod of 2 by 3 plus 0 কারণ এই দুটো 0 হয়ে যাচ্ছে, equals to mod of 2 by 3, তাই তো? অতএব cos theta equals to 2 by 3, this implies theta equals to cos inverse 2 by 3, অ্যান্সার। যেহেতু 2/3 মান আলাদা করা যাচ্ছে, মানে বের করা যাচ্ছে না নরমালি, তার জন্য এটাকে cos ইনভার্স করে থিটা বের করে দিবি। তাহলে অতএব এ বি সরল রেখা কি করবে না, এক্স অক্ষের সঙ্গে cos ইনভার্স 2/3 কোণ উৎপন্ন করবে। এই ধরনের অঙ্ক হলে এইভাবে করতে হবে।
নেক্সট আমরা কি দেখছি, কি আছে দেখ, যদি এটা দেখি 4 -3 2 এবং আরেকটা স্থানাঙ্ক কত আছে 3 - 1 5 5 বিন্দু দুটির সংযোজক সরলরেখা, বিন্দু দুটির সংযোজক সরলরেখা, তাই তো? কি বলছে, k of -2 1 এবং 7 3 - 2 7 3 - 2 বিন্দু দুটির সংযোজক সরলরেখার উপর লম্ব, বিন্দু দুটির সংযোজক সরলরেখার উপর লম্ব হলে কে এর মান কত? জাস্ট এর আগের যে অঙ্কটা করলাম, তাই তো, এর আগের অঙ্কটা অনেকটাই সেরকম, তাই না? অর্থাৎ প্রথমে আমরা ধরে নিই যে চারটে বিন্দু আছে, দেখ প্রথম স্থানাঙ্ক, দ্বিতীয় স্থানাঙ্ক, তাই তো? হ্যাঁ, ধরি প্রথম দুটি বিন্দু হলো P of Q of 5 এবং দ্বিতীয় দুটি বিন্দু হলো R of K -2 1 এবং S of আরো ধরি PQ এর PQ এর দিক অনুপাত A1 B1 ও C1 এবং RS এর দিক অনুপাত A2 B2 ও C2, তাই তো? তাহলে আমাদের এবার A1 A2 A1 B1 C1 বের করতে হবে। তাহলে A1 মানে কি, একদম A1 মানে কত, x2 - x1, B1 মানে কত, y2 - y1, C1 সমান কত, z2 - z1। এবার আমরা যদি PQ এর ক্ষেত্রে লিখি, তাহলে অতএব আমরা যদি এবার PQ এর জন্য ডিরেকশন কোসাইন বের করি, তাহলে সেক্ষেত্রে x1 x2 কোনটা আসবে সেটা আমাদের দেখতে হবে, তাই তো? তাহলে PQ এর ডিরেকশন রেশিও ইকুয়ালস টু A1, তাই তো? তার মানে হচ্ছে A1 B1 C1। A1 মানে x2 - x1, x2 মানে হচ্ছে 3 - 4 -1 + 3 5 - 2 equals to -1 2 3। দেখ তো আসছে। এবং RS এর ডিরেকশন রেশিও, এটা কি লিখেছি আমরা, A2 B2 C2, তাই তো? ইকুয়ালস টু A2 কত, তার মানে A2 RS এটা, সেটা হচ্ছে 7 - k 3 + 2 -2 - 1 equals to 7 - k 5 - 3
দেখ তো ভালো করে কোথাও কোথাও মিস হলো কিনা। তার মানে যেটা দাঁড়ালো, আমাদের কাছে যে দুটো সরলরেখা, সেই দুটো সরলরেখার ডিরেকশন রেশিও আমরা পেয়ে গেছি। যদি ডিরেকশন রেশিও পেয়ে যাই তাহলে কি হবে, পরস্পর লম্ব হলে তাদের cos θ সমান 90 ডিগ্রি হবে। অতএব PQ ও RS সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হবে যদি A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 সমান 0 হয়। তাই তো? তাহলে অতএব A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়ালস টু, এবার মানগুলো বসা। ইকুয়ালস টু 0। তাহলে দিস এমপ্লাইজ A1 মানে হচ্ছে -1 ইন্টু A2 7 মাইনাস K প্লাস B1 মানে হচ্ছে 2 ইন্টু B2 2 প্লাস 5 2.5 A1 3 মাইনাস 3 ইকুয়ালস টু 0। দেখ ভালো করে ঠিক হলো কিনা। এই যে A1 A2 A1 B1 C1 A2 B2 C2, তাই তো? এরপরে উপরে উপরে করছি। মানে দিস ইমপ্লাইজ মাইনাস প্লাস 7 সরি -7 প্লাস K, -1টা গুণ করে দিলাম, প্লাস 10 -9 equals to 0. This implies K minus 7 plus 1 equals to 0. This implies K minus 6 equals to 0. K equals to 6. অতএব K সমান 6 এর জন্য PQ ও RS সরলরেখা দ্বয় পরস্পর লম্ব হবে। তাহলে আজ এই পর্যন্ত থাকছে। হ্যাঁ।